परमाणु নিউক্লিয়াস চ্যাপ্টার চলছিল তাই তো परमाणु নিউক্লিয়াস চ্যাপ্টারের যতটা হয়েছিল তারপর থেকে বলছি যে কিছু কিছু শর্ট কোশ্চেন লিখছি আচ্ছা চ্যাপ্টারের নামটা লিখে নিই परमाणु নিউক্লিয়াস যেখানে লেখা হচ্ছিল তারপর থেকেই লিখবি परमाणु নিউক্লিয়াস আচ্ছা परमाणु নিউক্লিয়াস শর্ট কোশ্চেন লিখছি লেখ যে একটি তরল প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌল একটি তরল প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌল কেউ জানিস তরল প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌল ফ্রান্সিয়াম একটি তরল প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌল হচ্ছে কি ফ্রান্সিয়াম ফয়রফলাকার দন্তন্বয় দন্তস্বয় হস্যই অন্তস্থকার মন ফ্রান্সিয়াম একটি তরল প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌল হচ্ছে কি ফ্রান্সিয়াম এফআর ঠিক আছে তারপরে লিখবি কি গ্যাসীয় প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌল গ্যাসীয় প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌল হচ্ছে রেডন আরএন গ্যাসীয় প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌল হচ্ছে কি রেডন আরএন তাহলে তরল হচ্ছে কি ফ্রান্সিয়াম আর গ্যাসীয় হচ্ছে কি রেডন হলো তারপরে লিখ সবচেয়ে হালকা তেজস্ক্রিয় মৌল কি হবে সবচেয়ে হালকা হ্যাঁ সবচেয়ে হালকা তেজস্ক্রিয় মৌল তেজস্ক্রিয় আইসোটোপ আর কি আইসোটোপ বা মৌল যাই বলুক না কেন ট্রিটিয়াম 1H3 ট্রিটিয়াম মানে কি হচ্ছে 1H3 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 হলো সবচেয়ে হালকা তেজস্ক্রিয় আইসোটোপ হচ্ছে কি 1H3 এরপরে প্রথম আবিষ্কৃত তেজস্ক্রিয় মৌল প্রথম আবিষ্কৃত তেজস্ক্রিয় মৌল প্রথম আবিষ্কৃত তেজস্ক্রিয় মৌল কি হবে পটাশিয়াম ইউরেনিল সালফেট হ্যাঁ কি বলছি তাহলে এরপরে একটি আচ্ছা প্রথম আবিষ্কৃত তেজস্ক্রিয় মৌল তেজস্ক্রিয় যৌগ প্রথম আবিষ্কৃত তেজস্ক্রিয় যৌগ প্রথম আবিষ্কৃত তেজস্ক্রিয় যৌগ পটাশিয়াম ইউরেনিল সালফেট প্রথম আবিষ্কৃত তেজস্ক্রিয় যৌগ হচ্ছে কি পটাশিয়াম ইউরেনিল সালফেট পটাশিয়াম ইউরেনিল সালফেট পটাশিয়াম ইউরেনিল সালফেট হয়েছে পটাশিয়াম ইউরেনিল সালফেট এর সংকেতটা হচ্ছে কি K2 UO2 SO4 এর হোল টু থার্ড ব্র্যাকেটের মধ্যে হয়েছে পটাশিয়াম ইউরেনিল সালফেট প্রথম আবিষ্কৃত তেজস্ক্রিয় যৌগ হচ্ছে কি পটাশিয়াম ইউরেনিল সালফেট এটা তো বলে দিয়েছিলাম যে আলফা এবং বিটা কণা যদি আলফা এবং বিটা কণা দুটোই হচ্ছে কি আহিত কণা কিন্তু এদের নিঃসরণের ফলে যেটা দুহিতা পরমাণু সৃষ্টি হয় সেটা কিন্তু কি হয় অনাহিত হয় বলেছিলাম বেশ তারপরে লিখ তেজস্ক্রিয়তার সাহায্যে অ্যাভোগাড্রো সংখ্যার সঠিক মান নির্ণয় করা সম্ভব হয়েছে
তেজস্ক্রিয়তার সাহায্যে অ্যাভোগাড্রো সংখ্যার সঠিক মান নির্ণয় করা সম্ভব হয়েছে। তেজস্ক্রিয়তার সাহায্যে অ্যাভোগাড্রো সংখ্যার সঠিক মান নির্ণয় করা সম্ভব হয়েছে। এগুলো একটা একটা শর্ট কোশ্চেন হিসাবে হতে পারে। হ্যাঁ, তেজস্ক্রিয়তার সাহায্যে অ্যাভোগাড্রো সংখ্যার সঠিক মান নির্ণয় করা সম্ভব হয়েছে। অ্যাভোগাড্রো সংখ্যা কত জানিস? 23। আচ্ছা, ঠিক আছে। এটা হলো ভর ভর শক্তির তুল্যতা সূত্র, ভর ত্রুটি, নিউক্লিয় বন্ধন শক্তি, এগুলো তোদের বলা হয়ে গেছে। ঠিক আছে। আচ্ছা, একটা জিনিস লেখ, ইলেকট্রন ভোল্ট। অ্যাকচুয়ালি ইলেকট্রন ভোল্ট এটা এককটা আসছে এখানে। তো ইলেকট্রন ভোল্ট কি বলেছিলাম একবার? ইলেকট্রন ভোল্ট কি, যদিও সংজ্ঞা এখানে পড়ছে না। ইলেকট্রন ভোল্ট কি লিখব? ইলেকট্রন ভোল্ট হচ্ছে কি না, একটি ইলেকট্রনকে 1 ভোল্ট বিভব প্রভেদের মধ্য দিয়ে নিয়ে যেতে যে পরিমাণ কার্য করা হয় মানে কি, শক্তি, যে পরিমাণ কার্য করা হয় তাকে 1 ইলেকট্রন ভোল্ট বলে। ঠিক আছে, তাকে 1 ইলেকট্রন ভোল্ট বলে। একটি ইলেকট্রনকে 1 ভোল্ট বিভব প্রভেদের মধ্য দিয়ে নিয়ে যেতে যে পরিমাণ কার্য করা হয় তাকে 1 ইলেকট্রন ভোল্ট বলে। হলো, আমরা তড়িৎ বিভব চ্যাপ্টারে পড়েছিলাম না যে W = V × Q, হ্যাঁ, কৃতকার্য সমান বিভব প্রভেদ গুণিতক আধান পড়েছিলাম তো। তাহলে এখানে কি হবে? এখানে কিউ মানে কি? এখানে কিউ মানে হচ্ছে আধান। কার আধান? ইলেকট্রনের আধান, তাই তো। কিউ মানে কার আধান? ইলেকট্রনের আধান। তো 1 ভোল্ট বিভব প্রভেদের মধ্য দিয়ে নিয়ে গেছে। আর একটা ইলেকট্রনের আধান কত হয়? 1.6 × 10⁻⁻19 কুলম্ব। এটাকে গুণ করলে কত হবে? 1.6 × 10⁻⁻19 ভোল্ট ইন্টু কুলম্ব মানে কি? জুল, তাই তো। তার মানে কি হচ্ছে? 1 ইলেকট্রন ভোল্ট সমান 1.6 × 10⁻⁻19 জুল। এটা একটু মনে রাখবে। 1 ইলেকট্রন ভোল্ট মানে কি? একটা ইলেকট্রনের আধান গুণিতক 1 ভোল্ট। একটা ইলেকট্রনের আধান কত? 1.6 × 10⁻⁻19 কুলম্ব। তো কুলম্ব আর 1 ভোল্ট, ওই জন্য কত হচ্ছে? 1.6 × 10⁻⁻19 জুল। ভোল্ট মানে কি হচ্ছে দেখ, যদি বলি 1 মেগা ইলেকট্রন ভোল্ট, মেগা মানে কত? 10⁶, মেগা মানে 10⁶ ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, তো 10⁶ ইন্টু হচ্ছে কি হবে? এটা মুছে দিই, মুছে দিচ্ছি। তো তাহলে কত হচ্ছে? 10⁶ ইন্টু মেগা ইলেকট্রন ভোল্ট মানে কত? মেগা মানে 10⁶, ইলেকট্রন ভোল্ট মানে 1.6 × 10⁻⁻19 জুল। তো 1.6 × 10⁻⁻13 জুল, 1.6 × 10⁻⁻13 জুল। ছিল না একটি প্রোটন বা একটি নিউট্রনের সমতুল্য শক্তি কত ছিল? একটি প্রোটন বা একটি নিউট্রনের সমতুল্য শক্তি কত ছিল? 931 মেগা ইলেকট্রন ভোল্ট ছিল তো। 931 মেগা ইলেকট্রন ভোল্ট। সেই মেগা ইলেকট্রন ভোল্ট মানে কত জুল? 1.6 × 10⁻⁻19 জুল হয়েছে। তো ইলেকট্রন ভোল্ট হচ্ছে 1.6 × 10⁻⁻19 জুল।
তো মেগা ইলেকট্রন ভোল্ট মানে কত হচ্ছে 10⁶ ইলেকট্রন ভোল্ট। কোথাও মেগা থাকা মানে কত হবে 10⁶। মেগা ক্যাপিটাল এম মানে কি মেগা। যদি কোথাও থেকে যদি বলি যে 1 mn মানে কি মেগা নিউটন মানে 10⁶ নিউটন। যদি কোথাও থাকে 1 স্মল mn মানে কি এটা হচ্ছে মিলি নিউটন। মিলি মানে কত 10⁻³ মিলি মানে কি 10⁻³ এটা মনে রাখতে হবে। ঠিক আছে, মেগা মানে 10 ক্যাপিটাল এম মানে মেগা, স্মল এম মানে কি মিলি। হলো, যেমন কিলো হয় না 1 কিলোমিটার, কিলো মানে কত 10⁻³ কিলো মানে কি 10⁻³। কিলো, কিলোর পরে মেগা, ঠিক আছে, কিলো মানে হচ্ছে 10⁻³, মেগা মানে 10⁻⁶। আর এদিকে মিলি মানে হচ্ছে কি 10⁻³ মাইক্রো মানে 6 থাকে না যে 1 মাইক্রো কুলম মানে কি 10⁻⁻6 কুলম। ঠিক আছে, 1 মিলি কুলম মানে কত 10⁻³ কুলম। তো মিলি মানে 10⁻³ মাইক্রো মানে 10⁻⁶, আর ওদিকে হচ্ছে কি কিলো মানে 10⁻³ আর মেগা মানে 10⁻⁶। ঠিক আছে, এটা হলো। তো একটি প্রোটন বা নিউটনের সমতুল্য শক্তি কত হয় একবার বলে দিই। আগেও বলেছিলাম একটি প্রোটন বা নিউট্রনের সমতুল্য শক্তি হয় 931 মেগা ইলেকট্রন ভোল্ট। একটি প্রোটন বা নিউট্রনের সমতুল্য শক্তি সমান কত 931 মেগা ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, যদি এইটাকে বলে দেয় জুল এককে বলতে তখন আমরা এরকম করে দেবো, তাই না। জুল এককে বললে কি করে দেবো 931 মেগা ইলেকট্রন ভোল্ট মানে কত 10⁶ ইলেকট্রন ভোল্ট সমান 931 গুণ 10⁶। 1 ইলেকট্রন ভোল্ট মানে 1.6 ইন্টু 10⁻⁻19 জুল। বোঝা গেল কি কিসের জন্য লিখলাম এখানে। 931 মেগা ইলেকট্রন ভোল্ট আমরা পড়েছিলাম, সেটাকে যদি বলে জুল এককে করতে তাহলে এরকম করে জুল একক করে দেওয়া যাবে। ঠিক আছে, এরকম করে জুল এককে করে দেওয়া যাবে। ভর ত্রুটি বলে দিয়েছিলাম, ভর ত্রুটির সমতুল্য শক্তি হচ্ছে কি নিউক্লিয় বন্ধন শক্তি, ঠিক না। ভর ত্রুটি মানে ভর ত্রুটি কি ছিল মনে আছে, ভর ত্রুটি কি ছিল, ভর ত্রুটি কি অ্যাকচুয়ালি কি হচ্ছে দেখ, ভর ত্রুটি কথা হচ্ছে যে একটা ধরো আমি যদি বলি একটা পরমাণুর মধ্যে যতগুলো প্রোটন নিউট্রন ইলেকট্রনের ভর আমি যদি দেখি যে ইলেকট্রনের ভর এমইউ এককে প্রায় 0, এই জন্য ইলেকট্রনের ভরকে আমরা অতটা ধরি না। ঠিক আছে, এমইউ এককে ইলেকট্রনের ভর প্রায় 0। তো পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন আর নিউট্রনের ধরো কোনো একটা নিউক্লিয়াস আমি যদি বলি যে কার্বনের কটা প্রোটন আর নিউট্রন আছে 6টা প্রোটন 6টা নিউট্রন আছে। তো 6টা প্রোটন আর 6টা নিউট্রনের ভর যদি আমি যোগ করি মোট যে ভরটা আসবে, একটা কার্বন পরমাণুর নিউক্লিয়াসের যদি ভর মানে যদি মাপা হয় তাহলে দেখা যাবে কি ওই যে মোট 12টা প্রোটন আর নিউট্রন মিলে যে ভর এসেছিল তার থেকে কিছুটা কম। ঠিক আছে, মানে 6টা প্রোটন আর 6টা নিউট্রনের মোট যা ভর হচ্ছে তার থেকে ওই কার্বন পরমাণুর নিউক্লিয়াসের ভর কিছুটা কম। তো এই যে কম ভর একে বলে ভর ঘাটতি বা ভর ত্রুটি বা ভর বিচ্যুতি, অনেক নাম দেওয়া যাচ্ছে। তো এই যে ভরটা গেল কোথায় না ভর শক্তিতে রূপান্তরিত হয়ে যায়। তো যদি ওই যে ভর ত্রুটিটা আমি যদি বলি ডেল্টা এম যদি বলে দিই তাহলে ওই ভরের সমতুল্য শক্তি কত হবে ডেল্টা এম ইন্টু সি স্কোয়ার। তো ওটাই হবে কি নিউক্লিয়াসের বন্ধন শক্তি হিসাবে কাজ করছে। ঠিক আছে, তো প্রথমে ভর ত্রুটির সংজ্ঞা ছিল বলে দিয়েছিলাম আমি। ভর ত্রুটির সংজ্ঞা
যে একটি পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রনের মোট ভর যা হয় তার থেকে পরমাণুর প্রকৃত ভর কিছুটা কম হয়, একে বলে ভর ত্রুটি। হলো। তারপরে কি বলা হয়েছিল যে নিউক্লিয়াসের কোনো পরমাণুর নিউক্লিয়াসে ভর ত্রুটির যে সমতুল্য শক্তি, সেই সমতুল্য শক্তি নিউক্লিয় বন্ধন শক্তি হিসাবে কাজ করে। যে কোনো পরিমাণ ভর যদি মানে না থাকে বা ভর যদি কমে যায়, তাহলে সেই ভরটা কোথায় গেছে? শক্তিতে রূপান্তরিত হয়ে গেছে। আর ওই শক্তিটাই কি করছে? নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আর নিউট্রনকে দৃঢ়ভাবে আবদ্ধ রেখেছে। ঠিক আছে, এবার চলে আসবো, আমি নিউক্লিয় বিভাজন বিক্রিয়া কিছু বলেছিলাম, কিন্তু আমি নিউক্লিয় বিভাজন নিউক্লিয় সংযোজন পুরো একদম ডিটেলসে লিখে দিচ্ছি পুরোটা। ঠিক আছে, হেডিং দিয়ে নিউক্লিয় বিভাজন বিক্রিয়া। নিউক্লিয় বিভাজন বিক্রিয়া নিউক্লিয় বিভাজন বিক্রিয়া নিউক্লিয় বিভাজন বিক্রিয়া হচ্ছে নিউক্লিয় বিভাজন বিক্রিয়া। কি লিখব? লেখ যে নিউক্লিয় বিক্রিয়ায়, অ্যাকচুয়ালি নিউক্লিয় বিক্রিয়া দুই প্রকার, একটা নিউক্লিয় বিভাজন আর একটা নিউক্লিয় সংযোজন। তো লেখ যে নিউক্লিয় বিক্রিয়ায় কোনো ভারী ধাতুর যে নিউক্লিয় বিক্রিয়ায় কোনো ভারী ধাতুর পরমাণুর নিউক্লিয়াসকে ধীর গতিসম্পন্ন নিউট্রন দ্বারা আঘাত করলে নিউক্লিয়াসটি প্রায় সমভরের দুটি খণ্ডে বিভক্ত হয়। নিউক্লিয়াসটি প্রায় সমভরের দুটি খণ্ডে বিভক্ত হয়। প্রায় সমভরের দুটি খণ্ডে বিভক্ত হয় এবং সেই সঙ্গে কয়েকটি নিউট্রন এবং প্রচুর পরিমাণে নিউক্লিয় শক্তি মুক্ত হয় তাকে নিউক্লিয় বিভাজন বিক্রিয়া বলে। তাহলে কি বললাম? যে নিউক্লিয় বিক্রিয়ায় কোনো ভারী ধাতুর পরমাণুর নিউক্লিয়াসকে একটি ধীর গতি সম্পন্ন নিউট্রন দ্বারা আঘাত করলে সেটি প্রায় সমভরের দুটি খণ্ডে বিভক্ত হয় এবং সেই সঙ্গে কয়েকটি নিউট্রন ও প্রচুর পরিমাণে নিউক্লিয় শক্তি মুক্ত হয়, তাকে নিউক্লিয় বিভাজন বিক্রিয়া বলে। এটা এক্ষুনি মুখস্থ করে দিতে হবে, এক্ষুনি যাকে জিজ্ঞেস করবো বলতে হবে। তাহলে এটার নিউক্লিয় বিভাজন বিক্রিয়ার উদাহরণ দেব। এবার ধর ইউরেনিয়াম নিলাম 92,235 হলো। ইউরেনিয়াম কত হচ্ছে? 92,235 প্লাস 0N1
মানে কি নিউটন দিয়ে আঘাত করলাম। নিউটন দিয়ে আঘাত করলে কি হবে, এখানে দেখ, এখানে একটা যেটা তৈরি হবে, যদি আমি দেখি যে একটা নিউটন যোগ হয়ে যাওয়া মানে পরমাণু সংখ্যা মানে পারমাণবিক সংখ্যার কি কোনো পরিবর্তন হবে? হবে না। নিউট্রন যোগ হলে কি হবে, 92 ছিল 92 থাকবে, কিন্তু এটা হয়ে যাবে কত, 236। এটা হয়ে যাবে কত, 236। এটা কিন্তু অস্থায়ী, যেটা তৈরি হলো এটা কিন্তু কি হলো, অস্থায়ী। ঠিক আছে, অস্থায়ী হওয়ার জন্য কি হবে, এ ভেঙে যাবে। এবার তোরা কিন্তু এইভাবে আরো দিবি, আমি এটাকে নিচে লিখছি। ঠিক আছে, কি হচ্ছে না, দুটো নিউক্লিয়াস হচ্ছে, একটা হচ্ছে 56, এটা মনে রাখতে হবে, BA মানে বেরিয়াম 141 প্লাস ক্রিপ্টন কত হচ্ছে 3692, 3692 কত হচ্ছে 56 BA মানে বেরিয়াম 141 প্লাস 36 ক্রিপ্টন 92, একটু মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, এবার হিসাব করে দেখতো এখানে নিচে টোটাল কত হয়েছে দুজনের মিলে, 56 প্লাস 36, 56 প্লাস 36 কত হচ্ছে 6 6 12 92, 56 প্লাস 36 মানে কত হচ্ছে 92। ওপরে কত হয়েছে 141 আর হচ্ছে কত 92, করলে কত হচ্ছে 3 3 আর হচ্ছে কত 9 4 13 233। তাহলে ওপরে কি, ওপরে টোটাল 233 হচ্ছে দুজনের মিলে, আর নিচে হচ্ছে কি 92। তাহলে 92 নিচে তো ঠিক আছে, ওপরে 233 মানে কি 3 কম, 3 কম মানে কে, মানে তিনটে কি কম আছে, নিউট্রন কম আছে। তাহলে তিনটে নিউট্রন বেরোবে এখান থেকে, তিনটে নিউট্রন বেরোবে 0n1 প্লাস কিছু পরিমাণে শক্তি উৎপন্ন হবে এখানে, প্রায় 200 মেগা ইলেকট্রন ভোল্ট প্রায়। এই হলো বিক্রিয়া। কিভাবে করা হলো, প্রথমে নিউটন দিয়ে আঘাত করেছি প্রথমে নিউটন দিয়ে আঘাত করেছি, তারপরে কি হচ্ছে না এখান থেকে প্রায় এটা উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, এইরকম নিউক্লিয় বিভাজন বিক্রিয়া হচ্ছে। টোটাল কত না, টোটাল নিচে আমরা দেখছি কত হচ্ছে 92, ওপরে কিন্তু উভয় পক্ষে 236 করে করার জন্য এখানে দেখছি দুজনকে যোগ করে 233 হচ্ছে, তো 3 কম আছে মানে তিনটে নিউট্রন দিলাম, হলো। এবারে লেখ শৃঙ্খল বিক্রিয়া। শৃঙ্খল বিক্রিয়া শৃঙ্খল বিক্রিয়া দেখ কি হচ্ছে, দেখ ধর আমি ইউরেনিয়ামকে যখন আঘাত করলাম, ধরো এখানে একটা ইউরেনিয়াম ছিল, তাকে নিউটন দিয়ে আঘাত করার ফলে এটা দুভাগে বিভক্ত হয়ে গিয়ে তিনটে নিউট্রন উৎপন্ন করেছে না। এই তিনটে নিউট্রন যখন আবার গিয়ে ইউরেনিয়ামকে আঘাত করবে, তারা আবার 3 ভাগের 3, দেখ এখান থেকে একটা যখন বিভাজিত হচ্ছে তিনটে নিউট্রন উৎপন্ন হয়েছে। এই তিনটে নিউট্রন যখন আবার ইউরেনিয়াম 3 জনকে আঘাত করবে, তারা আবার তিনটে করে নিউট্রন, মানে টোটাল 27টা। এইভাবে করতে করতে কি হবে, বিক্রিয়াটা মানে চেন আকারে মানে শৃঙ্খল আকারে অনেক বেশি পরিমাণে হয়ে যাবে। কি বললাম দেখ, ইউরেনিয়ামকে একটা নিউট্রন দিয়ে আঘাত করার ফলে এখানে বিক্রিয়া হয়ে তিনটে নিউট্রন তৈরি করেছে। এই তিনটে নিউট্রন যখন আবার একটা, এখান থেকে একটা নিউট্রন একটা ইউরেনিয়ামকে, আরেকটা নিউট্রন আরেকটা ইউরেনিয়ামকে, আরেকটা নিউট্রন আরেকটা ইউরেনিয়ামকে আঘাত করবে, সেই ইউরেনিয়াম থেকে আবার তিনটে তিনটে করে টোটাল কত হবে, 3 3 27, 3 গুণিতক 3 কত হচ্ছে 27, 27টা আবার হয়ে যাবে। এইভাবে বিক্রিয়া কি হবে না, চেন আকারে অনেক বেশি পরিমাণে হতে শুরু করবে। তো এটাকেই বলে কি শৃঙ্খল বিক্রিয়া। তাহলে লিখবো, লেখ নিউক্লিয় বিভাজন বিক্রিয়ায়, শৃঙ্খল বিক্রিয়া হেডিং দিবি, দিয়ে লিখবি নিউক্লিয় বিভাজন বিক্রিয়ায় নিউক্লিয় বিভাজন বিক্রিয়ায় নিউক্লিয় বিভাজন বিক্রিয়ায় একাধিক নিউট্রন উৎপন্ন হয়। এই যে তিনটে নিউট্রন উৎপন্ন হয়েছে, নিউক্লিয় বিভাজন বিক্রিয়ায় একাধিক নিউট্রন উৎপন্ন হয়।
নিউক্লিয় বিভাজন বিক্রিয়ায় একাধিক নিউট্রন উৎপন্ন হয়, ফলে ফলে এই নিউট্রনগুলি আবার নিজেরাই আরো 92U235 মানে এটাই 92U235 কে বিভাজিত করে এবং এভাবে পারমাণবিক শৃঙ্খল বিক্রিয়া সৃষ্টি হয়। ও প্রচুর শক্তি উৎপন্ন হয়। ঠিক আছে, এভাবে পারমাণবিক শৃঙ্খল বিক্রিয়া সৃষ্টি হয় এবং প্রচুর শক্তি উৎপন্ন হয়। পূর্ণচ্ছেদ, একে নিউক্লিয় শৃঙ্খল বিক্রিয়া বলে। হয়েছে, মানে চেনের আকারে হচ্ছে, তাই তো? একে নিউক্লিয় শৃঙ্খল বিক্রিয়া বলে। হয়েছে, তো ইউরেনিয়াম 92-235 কেন লেখা হলো? কেন কি এটাই নিউক্লিয় শৃঙ্খল বিক্রিয়া দেখায় বেসিক্যালি, কেন কি এ 3টে নিউট্রন উৎপন্ন করছে এবং সেই 3টে নিউট্রন আবার 3টে হচ্ছে ইউরেনিয়ামকে আঘাত করছে। ঠিক আছে, অন্য কোথাও বিভাজন বিক্রিয়া হচ্ছে ঠিকই, কিন্তু অত বেশি পরিমাণে নিউট্রন উৎপন্ন হয় না, ফলে শৃঙ্খল বিক্রিয়া সেখানে তত ভালো হয় না। এবার নিউক্লিয় বিক্রিয়ার সংকট আকার, নিউক্লিয় শৃঙ্খল বিক্রিয়ার সংকট আকার। হেডিং দিবি নিউক্লিয় শৃঙ্খল বিক্রিয়ার সংকট আকার। নিউক্লিয় শৃঙ্খল বিক্রিয়ার সংকট আকার। নিউক্লিয় শৃঙ্খল বিক্রিয়ার সংকট আকার। শৃঙ্খল বিক্রিয়ার সংকট আকার। আচ্ছা, মানে কি, ধরো ইউরেনিয়াম, তো ইউরেনিয়ামের হচ্ছে শৃঙ্খল বিক্রিয়া হবে, কিন্তু একটা মিনিমাম আকারের ইউরেনিয়ামকে নিতে হবে যাতে করে শৃঙ্খল বিক্রিয়াটা হয়। এর চেয়ে কম নিলে কিন্তু শৃঙ্খল বিক্রিয়া হবে না ভালো। ঠিক আছে, তাহলে লেখ সংজ্ঞাটা লেখ। ইউরেনিয়ামের যে বিশেষ আকারের জন্য ইউরেনিয়ামের যে বিশেষ আকারের জন্য নিউক্লিয় শৃঙ্খল বিক্রিয়া বিস্তৃতি লাভ করে তাকে সংকট আকার বলে। ঠিক আছে, ইউরেনিয়ামের যে বিশেষ আকারের জন্য নিউক্লিয় শৃঙ্খল বিক্রিয়া বিস্তৃতি লাভ করে তাকে সংকট আকার বলে। ইউরেনিয়ামের যে বিশেষ আকারের জন্য নিউক্লিয় শৃঙ্খল বিক্রিয়া বিস্তৃতি লাভ করে তাকে সংকট আকার বলে। হয়েছে, তারপরে লেখ নিউক্লিয় বিভাজন বিক্রিয়ায় ব্যবহৃত ধীর গতির নিউট্রন। কোশ্চেন বলে লিখবি, কোশ্চেন পরে। নিউক্লিয় বিভাজন বিক্রিয়ায় ব্যবহৃত ধীর গতির নিউট্রন কিভাবে পাওয়া যায়? নিউক্লিয় বিভাজন বিক্রিয়ায়
ওই যে সংজ্ঞাতে বলা ছিল না, ধীর গতির নিউট্রন দ্বারা আঘাত, মানে হচ্ছে আঘাত করলে, ছিল তো। তাহলে নিউক্লিয় বিভাজন বিক্রিয়ায় ব্যবহৃত ধীর গতির নিউট্রন কিভাবে পাওয়া যায়? হচ্ছে উত্তর হবে কি, লেখ, উৎস থেকে নির্গত, উৎস থেকে নির্গত হওয়ার পর, উৎস থেকে নির্গত হওয়ার পর, উৎস থেকে নির্গত হওয়ার পর উচ্চ গতির নিউট্রন কণাকে, উচ্চ গতির নিউট্রন কণাকে মানে কোনো উৎস থেকে যখন নিউট্রন নির্গত হয় সেটার গতিবেগ অনেক বেশি থাকে, তাকে কি করতে হবে, স্লো করতে হবে, ঠিক আছে। ধরো কোনো উৎস থেকে নিউট্রন কণা বেরোলো, সে কি হচ্ছে, খুব উচ্চ গতিতে বেরোচ্ছে, তো তাকে কি করতে হবে, স্লো করতে হবে। কিভাবে করব, উৎস থেকে নির্গত হওয়ার পর উচ্চ গতির নিউট্রন কণাকে ভারী জল, ভয়াকার রয় দীর্ঘই, ভারী জল ব্র্যাকেটের মধ্যে কি হবে, D2O, এটা লিখবে। হ্যাঁ, উৎস থেকে নির্গত হওয়ার পর উচ্চ গতির নিউট্রন কণাকে ভারী জল, ভারী জলের পরে ব্র্যাকেটে D2O বা বা সিসার পাতের মধ্য দিয়ে, সিসার পাতের মধ্য দিয়ে অতিক্রম করিয়ে, অতিক্রম করিয়ে ধীর গতি সম্পন্ন করে নেওয়া হয়, ধীর গতি সম্পন্ন করে নেওয়া হয়। তাহলে নিউক্লিয় বিভাজন বিক্রিয়ায় ধীর গতির নিউট্রন কিভাবে করা যাচ্ছে না, উচ্চ গতির নিউট্রন কণাকে ভারী জল বা D2O, ঠিক আছে, বা সিসার পাতের মধ্য দিয়ে অতিক্রম করালে কি হবে, সেটির গতিবেগ কিছুটা কমে যাবে, স্লো হয়ে যাবে, সেটা হলো, বোঝা গেছে। নেক্সট লেখ, নিউক্লিয় বিভাজনে প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হওয়ার কারণ কি? পরের কোশ্চেন, নিউক্লিয় বিভাজনে প্রচুর পরিমাণ শক্তি উৎপন্ন হওয়ার কারণ কি? কি উত্তর হবে মনে হয়? বিভাজন বিক্রিয়ায় এত পরিমাণ শক্তি উৎপন্ন হচ্ছে কেন? এখানে দেখ, নিউক্লিয় বিভাজন বিক্রিয়া যেটা লিখেছিলাম, যদি আমি বলি যে 92 ইউ, না এটা লিখতে হবে না, 92 ইউ 235 প্লাস 0N1, এটা লিখতে হবে না, ঠিক আছে। এরপরে এখানে কি হয়েছিল, 56 BA 141 প্লাস 36 ক্রিপ্টন, কত হচ্ছিল 92, তাই তো, প্লাস 3টে নিউট্রন, এই তো, ঠিক আছে। তো কথা হচ্ছে যে এখানে দেখা যাবে কি, যে এদের যে মোট ভর, মানে যারা বিক্রিয়া করেছে এদের যে মোট ভর যা, আর এদের যে মোট ভর যেটা হবে, এই যারা উৎপন্ন হয়েছে তাদের মোট ভর এদের থেকে কিছুটা কম, মানে কি ভর, এখানে ভর ত্রুটি হচ্ছে, মানে এখানে যারা বিক্রিয়া করছে তাদের ভরের থেকে এই যে মোট ভরটা কিছুটা কমে গেছে, তো এই ভর ঘাটতিটা কি হবে, সমতুল্য শক্তি হিসাবে নির্গত হবে, বোঝা গেল। এটাই হচ্ছে নিউক্লিয় বিভাজনের শক্তি হিসাবে নির্গত হবে। তাহলে লেখ, নিউক্লিয় বিভাজনে উৎপন্ন পদার্থগুলি, নিউক্লিয় বিভাজনে উৎপন্ন পদার্থগুলি মানে কারা কারা, এই যে বেরিয়াম, ক্রিপ্টন, এরা। নিউক্লিয় বিভাজনে উৎপন্ন পদার্থগুলি, নিউক্লিয় বিভাজনে উৎপন্ন পদার্থগুলি এবং নিউট্রনের মোট ভর, এবং নিউট্রনের মোট ভর, ভর একটা কমা দিবি, নিউট্রনের মোট ভর আঘাতকারী কণা, আঘাতকারী কণা এবং লক্ষ্যবস্তু বা টার্গেটের মোট ভরের থেকে
আঘাতকারী কণা এবং লক্ষ্যবস্তু বা টার্গেটের মোট ভরের থেকে কিছুটা কম হয়, পূর্ণচ্ছেদ। হয়েছে? পূর্ণচ্ছেদ দেওয়ার পরে এটাকে লিখবি, এই ভর পার্থক্য বা ভর ত্রুটি, আইনস্টাইনের সমীকরণটা লিখবি E ইজিক্যালস টু mc স্কোয়ার। আইনস্টাইনের সমীকরণ E ইজিক্যালস টু mc স্কোয়ার অনুযায়ী শক্তিতে পরিণত হয়। এই ভর ত্রুটি বা ভর পার্থক্য আইনস্টাইনের সমীকরণ E সমান mc স্কোয়ার অনুযায়ী শক্তিতে পরিণত হয়, অর্থাৎ নিউক্লিয় বিভাজন বিক্রিয়ায় ভর ত্রুটির সমতুল্য শক্তি প্রচুর শক্তিরূপে নির্গত হয়। ভর ত্রুটির সমতুল্য শক্তি প্রচুর শক্তিরূপে নির্গত হয়। লেখ, পারমাণবিক বোমা কোন নীতির উপর প্রতিষ্ঠিত? পারমাণবিক বোমা কোন নীতির উপর প্রতিষ্ঠিত? পারমাণবিক বোমা কোন নীতির উপর প্রতিষ্ঠিত? উত্তর লেখ। নিউক্লিয় বিভাজনের শৃঙ্খল বিক্রিয়ায় খুব অল্প সময়ে বিশাল শক্তি পাওয়া সম্ভব। হয়েছে? খুব অল্প সময়ে বিশাল শক্তি পাওয়া সম্ভব। এই নীতিকে কাজে লাগিয়ে পরমাণু বোমা তৈরি করা হয়। হয়েছে? একটু শর্ট কোশ্চেন হিসাবে দিচ্ছি যে কোন পরমাণু বোমা কোথায় ফেলা হয়েছিল? হিরোশিমায় ইউরেনিয়াম বোমা। হিরোশিমাতে কি হচ্ছে? ইউরেনিয়াম বোমা। হ্যাঁ, আর নাগাসাকিতে হচ্ছে কি? প্লুটোনিয়াম বোমা। কোনটা বেশি ক্ষতিকারক? প্লুটোনিয়াম বোমা, এটা বেশি হচ্ছে ক্ষতিকারক। প্লুটোনিয়াম এটা হচ্ছে কি বেশি ক্ষতিকারক। কিছু না, দেখ চ্যাপ্টার তো পড়া হচ্ছে, এগুলো একটা একটা করে শর্ট কোশ্চেন দিয়ে দেবে যে কোন বোমা কোথায় ফেলা হয়েছিল। না জানলে 1 মার্কস 2 মার্কস ছেড়ে যাবে, আর কিছু। এখন কোথা থেকে কি শর্ট কোশ্চেন দেবে কে জানে। মাস্টার যা মনে আসবে দিয়ে দিতে পারে। ঠিক আছে? হিরোশিমায় ইউরেনিয়াম বোমা আর নাগাসাকিতে প্লুটোনিয়াম। বেশি ক্ষতিকারক কোনটা? প্লুটোনিয়াম।
হয়েছে। আচ্ছা, এই যে যে পারমাণবিক বোমা করা হলো, এই যে যে শৃঙ্খল বিক্রিয়াটা হচ্ছে, এটা কি অনিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়া, ঠিক আছে। লিখব কি পারমাণবিক বোমা, পারমাণবিক বোমা, পারমাণবিক বোমাতে যে শৃঙ্খল বিক্রিয়াটা হচ্ছে সেটা অনিয়ন্ত্রিত, মানে ও তো বোমা ওখানে পড়ার সঙ্গে সঙ্গে কী হবে, ফেটে পুরো একদম যতটা ক্ষতি করা যায় সেটাই করবে, ঠিক আছে। পারমাণবিক বোমাতে কি হচ্ছে, অনিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়া, নিয়ন্ত্রণ করার কোনো দরকারই নেই, যা হচ্ছে হোক, যতজন মরে মরে যাক, তাই তো। অনিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়া। কিন্তু পারমাণবিক চুল্লি, মানে যেখানে হচ্ছে বিদ্যুৎ উৎপাদন করা হয়, ঠিক আছে, পারমাণবিক চুল্লিতে অর্থাৎ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কি লিখবো, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে এই নিউক্লিয় বিক্রিয়াকে ব্যবহার করে বিদ্যুৎ তৈরি করা হয়। বিদ্যুৎ কেন্দ্রে কি করা হয় না, নিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়া। ওখানে কিন্তু শৃঙ্খল বিক্রিয়া অনিয়ন্ত্রিত হয়ে গেলে, ওই শৃঙ্খল বিক্রিয়া অনিয়ন্ত্রিত হয়ে গেলে অনেক ওখানেই কিন্তু বিস্ফোরণ হয়ে যায় এবং ক্ষতি হয়ে অনেক মানুষ মারাও যায়। তো ওইখানে কিন্তু অনেকে কাজ করে, তো সেই হিসাবে ওটাকে নিয়ন্ত্রণ রাখতে হয়, নিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়া, নিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়া। তাহলে যদি শর্ট কোশ্চেন হিসাবে দেয় যে, শর্ট কোশ্চেন হিসাবে দেয় যে নিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়া এবং অনিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়ার দুটি উদাহরণ। অনিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়া হচ্ছে কি, পারমাণবিক বোমা। নিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। হলো শর্ট কোশ্চেন হিসাবে। নেক্সট লেখ, পারমাণবিক বোমার ক্ষতিকারক প্রভাবগুলি লেখো। পারমাণবিক বোমার ক্ষতিকারক প্রভাবগুলি লেখো, ঠিক আছে। পারমাণবিক বোমার ক্ষতিকারক প্রভাবগুলি লেখো। পারমাণবিক বোমার ক্ষতিকারক প্রভাবগুলি লেখো। 1 নম্বর লেখ, পরমাণু বোমা ব্যবহারের যে ক্ষতি হয়, পরমাণু বোমা ব্যবহারে যে ক্ষতি হয়, যে ক্ষতি হয়, পরমাণু বোমা ব্যবহারে যে ক্ষতি হয় তা শুধুমাত্র বোমা ফেলার সময়, তা শুধুমাত্র বোমা ফেলার সময় যে হয় তা নয়। পরমাণু বোমা ব্যবহারের যে ক্ষতি হয় তা শুধুমাত্র বোমা ফেলার সময় যে হয় তা নয়, এর প্রভাব, এর প্রভাব পরবর্তী প্রজন্মের মধ্যেও থেকে যায়। মানে মানে ধরো এখন এই সময়ে পরমাণু বোমা যেখানে পড়েছে, তার সেখানকার লোকেরা যারা তো মারা গেছে গেছে, ঠিক আছে, যারা বেঁচে আছে তাদের উপরে যে ক্ষতিকারক প্রভাবটা থেকে গেছে, তাদের ছেলে মেয়েদের মধ্যেও কিন্তু ওইটা যাবে, মানে জিনগত হিসাবে, ঠিক আছে। হ্যাঁ, পরবর্তী প্রজন্মেও, পরবর্তী এর প্রভাব পরবর্তী প্রজন্মের মধ্যেও থেকে যায়, এর প্রভাব পরবর্তী প্রজন্মের মধ্যেও থেকে যায়, ঠিক আছে। নেক্সট, এরপরে লেখ, বোমা ফেলার অর্ধ শতাব্দী পরেও, বোমা ফেলার অর্ধ শতাব্দী পরেও, অর্ধ শতাব্দী মানে কি 50 বছর, বোমা ফেলার অর্ধ শতাব্দী পরেও কি কি রোগ হতে পারে, থাইরয়েড ক্যান্সার, পরেও থাইরয়েড ক্যান্সার, কমা ফুসফুসে ক্যান্সার, থাইরয়েড ক্যান্সার, কমা ফুসফুসে ক্যান্সার, কমা বিকলাঙ্গ শিশু, কমা বিকলাঙ্গ শিশু, থাইরয়েড ক্যান্সার, কমা ফুসফুসে ক্যান্সার, কমা বিকলাঙ্গ শিশু জন্মের মতো সমস্যা থেকে যায়।
এবার লেখ, বোমা ফেলার পরে যে সমস্ত মানুষ বেঁচে থাকে, যারা মারা গেছে সে তো গেছে, পটল তুলে নিয়েছে, তাই তো? যারা বেঁচে আছে তাদের মধ্যে কি হবে? লেখ, বোমা ফেলার পরে যারা বেঁচে থাকে, যারা বেঁচে থাকে 3 সপ্তাহ পর থেকে কি কি রোগ হতে পারে? 3 সপ্তাহ পর থেকে চুল ওঠা, টাক পড়ে যাবে, তাই তো? চুল ওঠা, কমা অ্যানিমিয়া, কমা ডায়রিয়া, ডায়রি নয় ডায়রিয়া, ঠিক আছে, কমা ডায়রিয়া প্রভৃতি রোগ দেখা যায়। হলো, ডায়রিয়া প্রভৃতি রোগ দেখা যায়। তাহলে কি কি বললাম? প্রথমে যে যখন বোমা ফেলা হচ্ছে সেই মুহূর্তে যা ক্ষতিকারক প্রভাব হচ্ছে, ঠিক আছে, কিন্তু তার প্রভাব হচ্ছে কি পরবর্তী প্রজন্মেও থেকে যায়। 2 নম্বর কি হচ্ছে, যে অর্ধ শতাব্দী পরে কি কি হচ্ছে? থাইরয়েড ক্যান্সার, ফুসফুসের ক্যান্সার, বিকলাঙ্গ শিশু জন্মের মতো সমস্যা থেকে যাচ্ছে। আর কি, যে বোমা ফেলার পরে যারা বেঁচে থাকছে 3 সপ্তাহ পর থেকে তাদের মধ্যে চুল ওঠা, অ্যানিমিয়া, ডায়রিয়া প্রভৃতি রোগ দেখা যায়। নেক্সট কোশ্চেন, নিউক্লিয় চুল্লি কি? নিউক্লিয় চুল্লির ব্যবহারগুলি লেখো। নিউক্লিয় চুল্লি কি? নিউক্লিয় চুল্লি কি? নিউক্লিয় চুল্লির ব্যবহারগুলি লেখো। নিউক্লিয় চুল্লি কি? নিউক্লিয় চুল্লির ব্যবহারগুলি লেখো। অনেক সময় এটাকে ইংরেজিতেও দিয়ে দেয় নিউক্লিয়ার রিঅ্যাক্টর, ঠিক আছে, ইংরেজিটাও লিখে নিতে পারিস নিউক্লিয়ার রিঅ্যাক্টর, বাংলায় লিখবি নিউক্লিয়ার, রয় হস্যই অন্তস্থ আকার ক টয় র, ঠিক আছে, কয়ট র, ঠিক আছে, নিউক্লিয়ার রিঅ্যাক্টর, নিউক্লিয় চুল্লি বা নিউক্লিয়ার রিঅ্যাক্টর। লেখ, যে যন্ত্রের সাহায্যে যে যন্ত্রের সাহায্যে যে যন্ত্রের সাহায্যে নিউক্লিয় বিভাজনে সৃষ্ট শৃঙ্খল বিক্রিয়াকে যে যন্ত্রের সাহায্যে নিউক্লিয় বিভাজনে সৃষ্ট শৃঙ্খল বিক্রিয়াকে নিয়ন্ত্রণ করে দেখ, নিউক্লিয় বিভাজনে যদি শৃঙ্খল বিক্রিয়া শুরু হয় সে কি হবে? বাড়তেই থাকবে, তাই না? 3টে, তারপরে 3টে, মানে গুণ আকারে বাড়তে থাকবে। তো তাকে কি করবে না, কন্ট্রোল করে মানে নিয়ন্ত্রণ করে একটা প্রয়োজন পরিমতো শক্তি সেখান থেকে নেওয়া, এটা হচ্ছে কি নিউক্লিয়ার রিঅ্যাক্টর, মানে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যেটা হচ্ছে। শৃঙ্খল বিক্রিয়া শুরু হওয়া মানে সে কিন্তু একদম সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণে বাড়তে শুরু করবে। তো সেটা বাড়তে শুরু করা মানে কি বিস্ফোরণ হয়ে যাবে, সেটাকে কন্ট্রোলে রেখে সেখান থেকে শক্তি একটা নির্দিষ্ট হারে পাওয়া, সেটাই নিউক্লিয়ার রিঅ্যাক্টরের কাজ। আর সেটাই হচ্ছে কোথায়? পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে। তাহলে কি লিখলাম? যে যন্ত্রের সাহায্যে নিউক্লিয় বিভাজনের সৃষ্ট শৃঙ্খল বিক্রিয়াকে নিয়ন্ত্রণ করে প্রয়োজন মতো নির্দিষ্ট হারে ও সুনিশ্চিতভাবে নিউক্লিয় শক্তি পাওয়া যায় প্রয়োজন মতো নির্দিষ্ট হারে ও সুনিশ্চিতভাবে নিউক্লিয় শক্তি পাওয়া যায়, তাকে নিউক্লিয় চুল্লি বলে বা নিউক্লিয়ার রিঅ্যাক্টর বলে। তাকে নিউক্লিয় চুল্লি বা নিউক্লিয়ার রিঅ্যাক্টর বলে। তাকে নিউক্লিয় চুল্লি বা নিউক্লিয়ার রিঅ্যাক্টর, ইংরেজিটা লিখে দিচ্ছি নিউক্লিয়ার, REACTOR, নিউক্লিয়ার রিঅ্যাক্টর বলে।
হয়েছে? দেখেছিস আমি পুরো সংজ্ঞাটা লিখেছি পরীক্ষায়। যা হবে তাকে বলে। সেই এরকম একটা কোশ্চেন হতো না, যে ধর বললো জীববিদ্যা কাকে বলে, যে বিজ্ঞানের যে শাখায় জীবদেরকে নিয়ে আলোচনা করে তাকে জীববিদ্যা বলে। এরকম কোশ্চেন খুব ইজি না? ঠিক আছে, এরকম যা কিছু থাকবে। এরকম কিছু কিছু বিদ্যা হয় না, যেমন হচ্ছে কি বলে যেন, বংশগতি বিদ্যা, তাই না? জীববিদ্যার যে শাখায় হচ্ছে ব্যবহারগুলো লেখ। ব্যবহার, এর ব্যবহার কি হবে, কোথায় কোথায় ব্যবহার করা হচ্ছে? হ্যাঁ, লেখ। বিদ্যুৎ শক্তি উৎপাদন, বিদ্যুৎ শক্তি উৎপাদন। 2 নম্বর তেজস্ক্রিয় আইসোটোপ উৎপাদন, তেজস্ক্রিয় আইসোটোপ উৎপাদন। ঠিক আছে। 3 নম্বর নিউট্রনের তীব্র রশ্মি উৎপাদন, নিউট্রনের তীব্র রশ্মি উৎপাদন। নিউট্রনের তীব্র রশ্মি উৎপাদন। 4 নম্বর হচ্ছে কি, যেটা দিয়েছে না লিখলেও চলে, বিভিন্ন বৈজ্ঞানিক কাজে বিভিন্ন রকমের উপাদান উৎপাদন। ওটা ছেড়ে দে, ওটা লিখতে হবে না। হয়েছে? হাত ব্যথা হয়ে যাচ্ছে? তারপরে লেখ নিউক্লিয় দুর্ঘটনা কি? হ্যাঁ, নিউক্লিয়াস যদি কোথাও ধাক্কা মেরে দেয় দুর্ঘটনা, তাই তো? লেখ নিউক্লিয় দুর্ঘটনা কি? কি হবে নিউক্লিয় দুর্ঘটনা? লেখ নিউক্লিয় চুল্লি, উত্তর লিখছি, নিউক্লিয় চুল্লি, কমা চিকিৎসা ক্ষেত্র, নিউক্লিয় চুল্লি, কমা চিকিৎসা ক্ষেত্র, এবং ল্যাবরেটরিতে ব্যবহৃত, এবং ল্যাবরেটরিতে ব্যবহৃত, এবং ল্যাবরেটরিতে ব্যবহৃত তেজস্ক্রিয় মৌলের আইসোটোপগুলি, তেজস্ক্রিয় মৌলের আইসোটোপগুলি থেকে, মানে নিউক্লিয় চুল্লি বা চিকিৎসা ক্ষেত্র বা ল্যাবরেটরিতে যে তেজস্ক্রিয় আইসোটোপগুলি ব্যবহৃত হচ্ছে, সেই তেজস্ক্রিয় মৌলের আইসোটোপগুলি থেকে, তেজস্ক্রিয় মৌলের আইসোটোপগুলি থেকে নির্গত তেজস্ক্রিয় কণার, নির্গত তেজস্ক্রিয় কণার পরিবেশে ছড়িয়ে পড়ার ঘটনাকে, পরিবেশে ছড়িয়ে পড়ার ঘটনাকে নিউক্লিয় দুর্ঘটনা বলে। ঠিক আছে, মানে নিউক্লিয় চুল্লি বা চিকিৎসা ক্ষেত্র বা ল্যাবরেটরিতে তেজস্ক্রিয় মৌল নিয়ে কোনো কাজ করা হচ্ছে, সেখান থেকে কি হচ্ছে, তেজস্ক্রিয় কণাগুলো পরিবেশে ছড়িয়ে পড়লো, তাহলে এটা একটা দুর্ঘটনা, নিউক্লিয় দুর্ঘটনা। নিচের লেখ এর ফলে মানবদেহে 2 ধরনের ক্ষতি হয়, এর ফলে মানবদেহে 2 ধরনের ক্ষতি হয়। এক প্যাথোজেনিক, প্যাথোলজিক্যাল, 1 নম্বর হচ্ছে কি প্যাথোলজিক্যাল, 2 নম্বর হচ্ছে জেনেটিক। 1 নম্বর হচ্ছে কি প্যাথোলজিক্যাল, প্যাথোলজিক্যাল, 2 নম্বর হচ্ছে কি জেনেটিক। দেখ প্যাথোলজিক্যাল বলতে কি, ধর কারোর চামড়া এখানে এসে পড়লো,
তো এখানেই ক্ষতি হলো কিছু, ধরো এখানে হচ্ছে চুল উঠে গেল বা কোনো হচ্ছে ইনফেকশন হয়ে গেল, এটা হলো, এটাকে প্যাথোলজিক্যাল হচ্ছে। জেনেটিক মানে কি, যার হয়েছে তার আবার হচ্ছে পরবর্তী জেনারেশনের মধ্যে থেকে যাচ্ছে, ঠিক আছে। বেশ, একটা হচ্ছে কি প্যাথোলজিক্যাল, একটা হচ্ছে কি জেনেটিক। এরপরে লেখ উদাহরণ লিখছি, মানে নিউক্লিয়ার দুর্ঘটনার উদাহরণ। আরো বললো যে নিউক্লিয়ার দুর্ঘটনা কাকে বলে, একটি উদাহরণ দাও। কি হবে, লেখ সোভিয়েত রাশিয়ার অন্তর্গত, সোভিয়েত রাশিয়ার অন্তর্গত, সোভিয়েত রাশিয়ার অন্তর্গত ইউক্রেন, ইউক্রেনের নাম শুনেছিস তো, সোভিয়েত রাশিয়ার অন্তর্গত ইউক্রেনে চেরনোবিল দুর্ঘটনা, সোভিয়েত রাশিয়ার অন্তর্গত ইউক্রেনের চেরনোবিল দুর্ঘটনা, চয়কার র, চেরনোবিল দুর্ঘটনা। ওখানে ওই পারমাণবিক বিক্রিয়া অনেক রকমের করা হতো, হ্যাঁ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সেখান থেকে। তারপর লেখ জাপানের, জাপানের ফুকুশিমা দুর্ঘটনা, জাপানের ফুকুশিমা দুর্ঘটনা। জাপানের ফুকুশিমা দুর্ঘটনা হলো। বেশ, এটা কমপ্লিট। এরপরে আসবে কি নিউক্লিয়ার সংযোজন বিক্রিয়া, নিউক্লিয়ার বিভাজন বিক্রিয়া কমপ্লিট। নিউক্লিয়ার বিভাজন বিক্রিয়া থেকে যা কিছু হয় বলে দিয়েছে, আর কিছু নাই, ঠিক আছে। এর বাইরে কোনো কোশ্চেন আর হতে পারে বলে মনে হয় না। লেখ নিউক্লিয়ার সংযোজন বিক্রিয়া, নিউক্লিয় সংযোজন বিক্রিয়া। যে নিউক্লিয় বিক্রিয়ায়, যে নিউক্লিয় বিক্রিয়ায় যে নিউক্লিয় বিক্রিয়ায় কয়েকটি হালকা নিউক্লিয়াস, যে নিউক্লিয় বিক্রিয়ায় কয়েকটি হালকা নিউক্লিয়াস যুক্ত হয়ে, যে নিউক্লিয় বিক্রিয়ায় কয়েকটি হালকা নিউক্লিয়াস যুক্ত হয়ে ভারী নিউক্লিয়াস গঠন করে, যে নিউক্লিয় বিক্রিয়ায় কয়েকটি হালকা নিউক্লিয়াস যুক্ত হয়ে ভারী নিউক্লিয়াস গঠন করে যে নিউক্লিয় বিক্রিয়ায় কয়েকটি হালকা নিউক্লিয়াস যুক্ত হয়ে ভারী নিউক্লিয়াস গঠন করে তাকে, তাকে নিউক্লিয়ার সংযোজন বলে। আচ্ছা, উদাহরণ লেখ, দুটি ডয়টেরিয়াম নিউক্লিয়াস যুক্ত হয়ে, উদাহরণ লেখ দুটি ডয়টেরিয়াম নিউক্লিয়াস যুক্ত হয়ে, দুটি ডয়টেরিয়াম নিউক্লিয়াস যুক্ত হয়ে একটি হিলিয়াম নিউক্লিয়াস গঠন করে, একটি হিলিয়াম নিউক্লিয়াস গঠন করে ও একটি নিউট্রন উৎপন্ন হয়। কি বললাম, দুটি ডয়টেরিয়াম নিউক্লিয়াস যুক্ত হয়ে একটি হিলিয়াম নিউক্লিয়াস গঠন করে ও একটি নিউট্রন উৎপন্ন হয়। দেখ, দুটো ডয়টেরিয়াম মানে কি 1:2 1:2, তাই তো। এটাকে কি বলে 1:1, এটাকে কি বলে প্রোটিয়াম, কি বলে প্রোটিয়াম। 1:2 কে কি বলে ডয়টেরিয়াম, ডয়টেরিয়াম। আর 1:3 কে কি বলে ট্রিটিয়াম, লিখে নিবি সবাই, ট্রিটিয়াম। হয়েছে, এখানে কি বলেছে দুটো ডয়টেরিয়ামকে যুক্ত করা হচ্ছে, ঠিক আছে। দেখ, এদেরকে যদি দুজনকে যুক্ত করে নিচে কত আসবে 2, নিচে কত আসবে 2,
যদি যার নিচে 2 হয়ে যাবে সে কি হবে, হিলিয়াম হবে। ওপরে কত হওয়া উচিত, 4, 4 হওয়া উচিত, কিন্তু বলেছে একটা নিউট্রন নির্গত হবে, মানে কি ওপর থেকে 1 কমে যাবে, তাই তো। এরা দুজন যুক্ত হলে এটা হচ্ছে কত, 2, আর এরা দুজন মিলে 4 হবে। কিন্তু একটা নিউট্রন যদি বেরিয়ে যায় তাহলে কি হবে, ভর সংখ্যা 1 কমে যাবে, তাহলে 3 হয়ে যাবে এখানে। আর একটা নিউট্রন বেরিয়ে গেল, 0n1 হয়েছে। আর এখানে একটা শক্তি উৎপন্ন হচ্ছে কত, শক্তিটা নাম মনে রাখলে হবে, 3.27 মেগা ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, 3.27 মেগা ইলেকট্রন ভোল্ট, 3.27 মেগা ইলেকট্রন ভোল্ট। তিন দশমিক দুই সাত মেগা ইলেকট্রন ভোল্ট। এছাড়াও আরও অনেক রকমের বিক্রিয়া হতে পারে, যেমন আমি দিচ্ছি কিছু কিছু, এটা টোকা হয়ে গেছে সবার, হ্যাঁ টোকা হয়ে গেছে। আরও কিছু কিছু বিক্রিয়া হতে পারে, দেখ তোদেরকে শূন্য স্থান পূরণ দিয়ে দেবে, ঠিক আছে। যেমন ধরো যদি বলে দেয় 1H2 প্লাস 1H2, দুটো ডয়টেরিয়াম বিক্রি হচ্ছে, কিন্তু এখানে হিলিয়াম হয়েছে, এটা 2, এটা 4ই হয়ে গেছে, 3 আর হয়নি। তখন এখানে শক্তি শুধু, নিউটন আর নেই। এই শক্তি কত আছে, 25.04 মেগাইল, মানে কি এটা হিলিয়াম তৈরি হয়, সেখান থেকে নিউটন উৎপন্ন হয়নি, বোঝা গেল কি। কিন্তু যদি এরকম দিত 1H2 প্লাস 1H2, এখানে দিল 2He3, যেটা এক্ষুনি করলাম, তখন একটা নিউটন হবে, বোঝা গেল কি। ওখানে যেহেতু ওটাই দিয়েছে, তাহলে কি হবে, শুধু ওটা উৎপন্ন হচ্ছে। আচ্ছা, যদি এটা দেয় 1H2 প্লাস 1H3, মানে কি একটা ডয়টেরিয়াম একটা ট্রিটিয়াম, আর এখানে দিল কি 2He4, তাহলে বল এখানে কি হবে, হিসাব করে বল। 1 আর 1 মিলে 2 হচ্ছে, 3 2 মিলে কি হওয়া উচিত, 5, কিন্তু এখানে আছে 4, মানে কি হবে 0n1, একটা নিউটন উৎপন্ন হবে আর কিছু পরিমাণ শক্তি হবে। আচ্ছা, এরপরে আরেকটা দিচ্ছি 1H3 প্লাস 1H3, মানে কি দুটো ট্রিটিয়াম হয়েছে কি হিলিয়াম, তাহলে বল এখানে কি হবে, হ্যাঁ দুটো নিউট্রন উৎপন্ন হবে। কেন, দেখ 1 আর 1 মিলে 2, 3 3 মিলে 6 হওয়া উচিত ছিল, কিন্তু 4 আছে, মানে 2 কম, 2টা হচ্ছে কি নিউটনেরই কম হয়েছে, তাহলে 2 0n1, দুটো নিউট্রন উৎপন্ন হবে। এবার পরীক্ষায় প্রশ্ন কেমন দেবে, এরকম ড্যাশ পূরণই আছে, রায় মার্টিনের কোশ্চেন ব্যাংক এরকমই ড্যাশ পূরণ আছে, যে শুধু ড্যাশ পূরণ দিতে পারে, বা ভাষায় বলে দিবে যে দুটি ট্রিটিয়ামের বিক্রিয়ায় একটি হিলিয়াম উৎপন্ন হয়েছে, তাহলে কটি নিউটন উৎপন্ন হবে, দুটো এখানে উৎপন্ন হয়েছে। আর এগুলো তো সব কিছু পরিমাণ শক্তি লিখে দিতে পারিস, ঠিক আছে। যখন এক্সাক্ট ভ্যালু জানিস না তো শক্তি লিখে দিবি, হয়ে যাবে। হ্যাঁ অবশ্যই। এগুলো লেখার কারণ এগুলোই দিয়েছে শর্ট কোশ্চেন হিসাবে। নেক্সট কোশ্চেন লেখ, নিউক্লিয় সংযোজনে নির্গত শক্তি নিউক্লিয় বিভাজনের তুলনায় বেশি, এটা কে জানিস। নিউক্লিয় সংযোজনে উৎপন্ন শক্তি নিউক্লিয় বিভাজনে উৎপন্ন শক্তির তুলনায় বেশি, ব্যাখ্যা করতে হবে না, শুধু এটাই জানতে হবে, ঠিক আছে। কি কি বলবি যে কোথায় বেশি হচ্ছে, একটা ডয়টেরিয়াম, দুটো ডয়টেরিয়াম মিলে যে হিলিয়াম উৎপন্ন হয়েছে, সেখানে শক্তি কত ছিল, 3.27, কিন্তু ইউরেনিয়ামের বিভাজন বিক্রিয়া তো 200 মেগা ইলেকট্রন ভোল্ট হয়েছিল, ওখানে তো বেশি, কিন্তু ওটা একটা ভারী নিউক্লিয়াসকে ভেঙে হয়েছিল, আর এখানে কত হালকা নিউক্লিয়াসকে যুক্ত করে হয়েছে, যদি ভারী নিউক্লিয়াসকে যুক্ত করা হয় তাহলে কত হবে, আরও বেশি, ঠিক আছে। তাহলে লেখ, নিউক্লিয় সংযোজনে উৎপন্ন শক্তি, নিউক্লিয় সংযোজনে উৎপন্ন শক্তি নিউক্লিয় বিভাজনে উৎপন্ন শক্তির তুলনায় বেশি হয়। নিউক্লিয় সংযোজনে উৎপন্ন শক্তি, এগুলো শর্ট কোশ্চেন, যে কোনটাতে শক্তি বেশি হয়, নিউক্লিয় সংযোজনে উৎপন্ন শক্তি নিউক্লিয় বিভাজনে উৎপন্ন শক্তির তুলনায় বেশি।
স্টার দিয়ে লিখবি, ঠিক আছে? পরে নিচে স্টার দিয়ে লিখবি। কোনটাতে বেশি? নিউক্লিয় সংযোজনে। হয়েছে? নিউক্লিয় সংযোজনে উৎপন্ন শক্তি নিউক্লিয় বিভাজনের তুলনায় বেশি। তারপরে নিচে স্টার দিয়ে লিখবি সূর্যের বিপুল শক্তির উৎস হলো, সূর্যের বিপুল শক্তির উৎস হলো নিউক্লিয় সংযোজন। তাহলে সূর্যের বিপুল শক্তির উৎস হলো নিউক্লিয় সংযোজন, মানে সূর্যের কি ধরনের বিক্রিয়া হচ্ছে? নিউক্লিয় সংযোজন। হয়েছে? তারপরে নিচে স্টার দিয়ে হাইড্রোজেন বোমাতে নিউক্লিয় সংযোজন নীতি, হাইড্রোজেন বোমাতে নিউক্লিয় সংযোজন নীতি, ব্যাস আর ছেড়ে দে, হাইড্রোজেন বোমাতে নিউক্লিয় সংযোজন নীতি। বুঝে যাচ্ছিস কি হবে? হাইড্রোজেন বোমাতে নিউক্লিয় সংযোজন নীতি। কিন্তু পরমাণু বোমাতে কি ছিল? নিউক্লিয় বিভাজনের শৃঙ্খল বিক্রিয়া, ঠিক আছে? তাহলে দুটো যদি দিয়ে দেয় যে যে পরমাণু বোমাতে কোন নীতি? না নিউক্লিয় বিভাজনের শৃঙ্খল বিক্রিয়া, আর হাইড্রোজেন বোমাতে নিউক্লিয় সংযোজন। বেশ, হ্যাঁ, নীতি নীতি। হাইড্রোজেন বোমাতে নিউক্লিয় সংযোজন নীতি প্রয়োগ করা, ব্যাস। এবার লেখ। আচ্ছা, এই কোশ্চেনটা আগের বার দিয়ে দিয়েছে। কোশ্চেনটা হচ্ছে কি যে নিউক্লিয় সংযোজন বিক্রিয়া ঘটানোর আগে নিউক্লিয় বিভাজন বিক্রিয়া ঘটানো হয় কেন? প্রশ্নটা হচ্ছে যে এটাই, যে নিউক্লিয় সংযোজন করার আগে নিউক্লিয় বিভাজন কেন ঘটাতে হয়? না নিউক্লিয় সংযোজন বিক্রিয়াতে প্রচুর পরিমাণ তাপ শক্তির দরকার হয়। এই এত বিপুল পরিমাণ তাপ শক্তি পাওয়া যেতে পারে নিউক্লিয় বিভাজন বিক্রিয়া থেকে। সেই জন্য প্রথমে নিউক্লিয় বিভাজন বিক্রিয়া ঘটিয়ে নেওয়া হলো, তাতে করে যে তাপটা উৎপন্ন হবে সেই তাপে নিউক্লিয় সংযোজন বিক্রিয়া হবে। কিন্তু কথা হচ্ছে এর প্রয়োজনই পড়ে না। কেন না, কেউ যদি মনে করে যে কোথাও আমি নিউক্লিয় সংযোজন বিক্রিয়া মানে হাইড্রোজেন বোমা ফেলবে, প্রথম কথা হচ্ছে পরমাণু বোমা ফেলার জন্য যে তাপ শক্তি বা ক্ষতিকারক প্রভাবটা হবে, বাদ বাকি আর কেউ বেঁচেই থাকবে না হাইড্রোজেন বোমা ফেলার জন্য। কে? মানে পরমাণু বোমা ফেলার পরে যে শক্তিটা উৎপন্ন হবে তাতে তো হাইড্রোজেন বোমা বিক্রিয়াটা হবে, কিন্তু যেখানে পরমাণু বোমা পড়েছে তারপরে আর কেউ বেঁচেই থাকবে না হাইড্রোজেন বোমা ফেলার জন্য, ঠিক আছে? সুতরাং দরকারই নেই বাস্তবিক ক্ষেত্রে। তাহলে এটা ছিল আগের বছরের কোশ্চেন, এই জন্য এখান থেকে আমি লিখছি না, ঠিক আছে? এরপরে লেখ যে তাপ নিউক্লিয় বিক্রিয়া কাকে বলে? এটা দিতে পারে তাপ নিউক্লিয় বিক্রিয়া, এইটা লিখে নিলে আর একটা কোশ্চেন। তাপ নিউক্লিয় বিক্রিয়া লিখে নিলে নিউক্লিয় সংযোজন আর নিউক্লিয় বিভাজনের মধ্যে পার্থক্য, ব্যাস। হ্যাঁ, তাপ নিউক্লিয় বিক্রিয়া লেখ। নিউক্লিয় সংযোজন বিক্রিয়া ঘটানোর জন্য, নিউক্লিয় সংযোজন বিক্রিয়া ঘটানোর জন্য, নিউক্লিয় সংযোজন বিক্রিয়া ঘটানোর জন্য উচ্চ তাপমাত্রার প্রয়োজন হয়। নিউক্লিয় সংযোজন বিক্রিয়া ঘটানোর জন্য উচ্চ তাপমাত্রার প্রয়োজন হয়। হয়েছে? পূর্ণচ্ছেদ। উচ্চ তাপশক্তি প্রয়োগে, উচ্চ তাপশক্তি প্রয়োগে, উচ্চ তাপশক্তি প্রয়োগে নিউক্লিয় সংযোজন বিক্রিয়া ঘটানো হয়। উচ্চ তাপশক্তি প্রয়োগে নিউক্লিয় সংযোজন বিক্রিয়া ঘটানো হয় বলে, উচ্চ তাপশক্তি প্রয়োগে নিউক্লিয় সংযোজন বিক্রিয়া ঘটানো হয় বলে এই বিক্রিয়াকে তাপ নিউক্লিয় বিক্রিয়া বলে। তাপ নিউক্লিয় বিক্রিয়া বলে। তাহলে যদি শর্ট কোশ্চেন দেয় যে কোনটি তাপ নিউক্লিয় বিক্রিয়া, নিউক্লিয় সংযোজন না নিউক্লিয় বিভাজন? নিউক্লিয় সংযোজন, ঠিক তো? নিউক্লিয় সংযোজন, ঠিক আছে? হলো লাস্ট কোশ্চেন এবং চ্যাপ্টার শেষ হচ্ছে এখানেই। লেখ নিউক্লিয় সংযোজন ও নিউক্লিয় বিভাজনের পার্থক্য।
এবং এটা ইম্পর্টেন্টও আছে এই বছর পরীক্ষার জন্য। আচ্ছা, নিউক্লিয় সংযোজন ও নিউক্লিয় বিভাজনের পার্থক্য। নিউক্লিয় সংযোজন ও নিউক্লিয় বিভাজনের পার্থক্য। বাম সাইডে লিখবি, তাহলে সবাইকে বলতে সুবিধা হবে। নিউক্লিয় বিভাজন, নিউক্লিয় বিভাজন। আর ডান সাইডে লিখবি নিউক্লিয় সংযোজন, নিউক্লিয় সংযোজন। আচ্ছা, তাহলে বল একটা পার্থক্য তোরা কি বলতে পারবি? প্রথম কোনটাতে শক্তি উৎপন্ন হয় বেশি? তাহলে এখানে কি লিখবো? যে এই বিক্রিয়ায়, এই প্রক্রিয়ায় উৎপন্ন শক্তি নিউক্লিয় সংযোজনে উৎপন্ন শক্তির তুলনায় কি হবে? উৎপন্ন শক্তির তুলনায় কি হবে? ঠিক করে বল, কম না বেশি? তুলনায় কম। কিন্তু লিখতে গিয়ে অনেকে কম বেশি এলোমেলো করে ফেলে, ঠিক আছে? আর এখানে কি লিখবো? এই প্রক্রিয়ায় উৎপন্ন শক্তি নিউক্লিয় বিভাজনের তুলনায় বেশি, বিভাজনের তুলনায় বেশি হয়। হয়েছে? আচ্ছা, নিউক্লিয় সংযোজন বিক্রিয়া তো উচ্চ তাপমাত্রায় ঘটে। নিউক্লিয় সংযোজন বিক্রিয়া উচ্চ তাপমাত্রায় ঘটে, নিউক্লিয় বিভাজন সাধারণ উষ্ণতায় ঘটে। ঠিক আছে, তাহলে কি লিখবো? এটি সাধারণ উষ্ণতায় ঘটে, নিউক্লিয় বিভাজন এটি সাধারণ উষ্ণতায় ঘটে। আর এখানে কি লিখবো? এটি প্রায় 10⁻7 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 10⁸ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ঘটে। হলো, এটি প্রায় 10⁻7 থেকে 10⁸ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বলে। আর একটা পয়েন্ট লিখবো এই পার্থক্যে, লাস্ট। নিউক্লিয় বিভাজনের সাইডে লিখবি, ঠিক আছে? নিউক্লিয় বিভাজনের সাইডে এটা লেখা পেলে, এই প্রক্রিয়ায় কোনো ভারী নিউক্লিয়াস ভেঙে, জানিস এটা, এই প্রক্রিয়ায় কোনো ভারী নিউক্লিয়াস ভেঙে, এই প্রক্রিয়ায় কোনো ভারী নিউক্লিয়াস ভেঙে, এই প্রক্রিয়ায় কোনো ভারী নিউক্লিয়াস ভেঙে অপেক্ষাকৃত দুটি হালকা নিউক্লিয়াসে পরিণত হয়। এটা তো জানা, তাই তো? এই প্রক্রিয়ায় কোনো ভারী নিউক্লিয়াস ভেঙে অপেক্ষাকৃত দুটি হালকা নিউক্লিয়াসে পরিণত হয়। হয়েছে? আর নিউক্লিয়াস সংযোজনের সাইডে লিখবি, এই প্রক্রিয়ায় কয়েকটি হালকা নিউক্লিয়াস যুক্ত হয়ে একটি ভারী নিউক্লিয়াস গঠন করে। আচ্ছা, এই প্রক্রিয়ায় কয়েকটি হালকা নিউক্লিয়াস যুক্ত হয়ে একটি ভারী নিউক্লিয়াস গঠন করে। হয়েছে? লিখেছিস? এবারে লাস্টে লিখবি দি এন্ড। ঠিক আছে, খুব খুশি। হয়েছে? হয়েছে? এই চ্যাপ্টারের উপরে প্রথম থেকে যা কিছু লেখা হলো,
খাতা ছাড়া আর কিচ্ছু বাইরে পড়ার দরকার নেই। বারবার বলছি, খাতাটাই বারবার করে মুখস্থ করবি, আর সাইডে যে বইটা তোর কাছে আছে বইটা বাস দেখতে পারিস, ঠিক আছে? তাহলে বৃহস্পতিবার, মানে এই বৃহস্পতিবার পরীক্ষা হচ্ছে কি পরমাণু নিউক্লিয়াস এবং আলোর ওপরে 45 মার্কস। সবাই পরীক্ষা দিবি, কেউ পরীক্ষা বন্ধ করবি না। সোমবার দিন আমি আলো চ্যাপ্টারটা রিভিশন করিয়ে দেবো, ঠিক আছে? একবার বোঝা গেল? তাহলে সোমবার দিন আলো চ্যাপ্টারটা একবার পড়ে আসিস। আলো চ্যাপ্টারটা যদি কারোর কোনো ডাউট থাকে ওই দিন পুরো চ্যাপ্টারটা একবার রিভিশন করাবো, দিয়ে বৃহস্পতিবার পরীক্ষা নিয়ে হয়েছে। ঠিক আছে, দেখছি এটা তাহলে ক্লিয়ার হয়েছে তো কি কি করতে হবে। এটা একবার পুরো রিভিশন দিবি, তারপরে আলোটা, ব্যাস এখানেই হচ্ছে চ্যাপ্টার কমপ্লিট।